আসসালামু আলাইকুম। গত রাতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আকাশের সব তারা একই রকম নয়। সবগুলো একইভাবে মিটিমিটি করে জ্বলে না, এমনকি সবগুলোর রঙও একদম একই নয়। কোনোটা সাদা, কোনোটা হলদেটে, কোনোটা আবার কিছুটা লালচে। তোমার পর্যবেক্ষণের তোমার পর্যবেক্ষণের ফল বন্ধুদের সাথে শেয়ার করে দেখো তো তারা একমত হয় কিনা। তোমার বন্ধুরাও যদি তোমার মতো ভালো করে লক্ষ্য করে থাকে তাহলে ইতিমধ্যে নিশ্চয়ই একমত হয়েছ যে রাতে আকাশে খালি চোখে আমরা যেসব আলোকবিন্দু জ্বলছে দেখি, যাদের আমরা নাম দিয়েছি তারা তারা আসলে সবাই একরকম নয়, এমনকি সবাই সত্যিকার অর্থে তারাও নয়। নক্ষত্র বা তারা সবগুলোই, যেগুলোকে আমরা মিটিমিটি করে জ্বলতে দেখি, এর বাইরেও মহাকাশে যেসব গ্রহ উপগ্রহ আমরা খালি চোখে দেখতে পাই সেগুলোর আলো কিন্তু একেবারে স্থির মনে হয়। নক্ষত্রের নিজের আলো আছে, সূর্যও তাই একটি নক্ষত্র। সূর্যকে ঘিরে যে সৌরজগৎ তা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু সূর্য ছাড়াও মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র আছে যার অল্প কয়েকটা আমরা খালি চোখে দেখতে পাই। এই নক্ষত্রেরা আবার দল বেঁধে গ্যালাক্সির রূপ নিয়ে একসাথে থাকে। আমরা গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে বা ছায়াপথ। এই যে কল্পনার অতীত বিশাল মহাবিশ্ব, এই সব কিছুর একটা শুরু তো ছিল নিশ্চয়ই। মহাবিশ্বের সৃষ্টি কিভাবে, এই নিয়ে প্রাচীনকাল থেকেই মানুষ অনেক মাথা ঘামিয়েছে। বিভিন্ন গল্প তৈরি হয়েছে মুখে মুখে। যেমন এককালে কিছু মানুষ বিশ্বাস করত এই পুরো বিশ্বজগৎ রাখা আছে চারটা অতিকায় হাতির পিঠে, সেই হাতিগুলো আবার দাঁড়িয়ে আছে এক বিশাল কচ্ছপের পিঠে, যেমনটা এখানে পিকচার দেওয়া আছে। এত গেল প্রাচীনকালের মানুষদের বিশ্বাসের কথা। তবে পুরাণের কাহিনী বাইরেও সেই প্রাচীনকাল থেকেই জ্যোতির্বিদরা জানতে চেষ্টা করেছেন মহাবিশ্বের শুরু কী করে হলো বা এর গঠন কেমন। আকাশ পর্যবেক্ষণ করে তারা মহাবিশ্বের গঠন নিয়ে নানা তথ্য দিয়েছেন, সেগুলোর পক্ষ যুক্তিও দাঁড় করিয়েছেন। সময়ের সাথে অনেক তথ্য প্রমাণ নিয়ে আরও শক্তিশালী হয়েছে, আবার অনেক ধ্যান ধারণা, যুক্তি বা তথ্য প্রমাণের অভাব হারিয়েও গিয়েছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এখন যেমন মানুষ সৌরজগতের বাইরেও আরও গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে, আগে তো তেমনটা ছিল না। মানুষ এখন মহাকাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক টেলিস্কোপ পাঠিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করছে। 100 বছর আগেও সেটা সম্ভব ছিল না। ফলে মহাবিশ্ব সম্পর্কে মানুষের যাবতীয় তথ্য একমাত্র উৎস ছিল আকাশে গ্রহণক্ষেত্রের গতিবিধি পর্যবেক্ষণ। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 2য় অধ্যায় বিশ্বজগতের ধারণা ক্রম বিবর্তন 2.1 অংশে যা লেখা আছে তা পাশের বন্ধুর সাথে একসাথে বসে একবার পড়ে নাও, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল, চলো আমরা দেখে নেই। বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল। মানুষ আগে ধারণা করত যে পৃথিবীটা সমতল এবং এই সমতল পৃথিবীকে উপরোপ করে রাখা বাটির মতো একটা আকাশ ঢেকেই রাখছে। এই আকাশে লাগানো থাকে চাঁদ, সূর্য এবং
বিভিন্ন ধরনের নক্ষত্র যারা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো চলো আমরা দেখে নেই। সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো? একটি গ্রহ যদি পৃথিবীর চারদিকে ঘুরে তাহলে তার গতি ব্যাখ্যা করা অসম্ভব, কিন্তু পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যদি সূর্যের চারপাশে ঘুরে তাহলে খুবই সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব। এভাবেই সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা এলো। পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি কী কী ছিল? পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি কী কী ছিল? পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি: ১. পৃথিবী বিশ্বের ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়। ২. যদি পৃথিবী সূর্যক্ষেত্রের কেন্দ্র হয় তবে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতু দেখা যেত না। ৩. পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। ৪. গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরলে সহজেই গতি ব্যাখ্যা করা যায়। তোমার উত্তরগুলো পাশের বন্ধুর সাথে এবং এরপর ক্লাসে বাকিদের সাথে আলোচনা করো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব সেশন ৩য়।